গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে আবার স্বাগত জানাই। আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। সবার প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেটা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা অলরেডি এই চ্যাপ্টারের 9টা ক্লাস কমপ্লিট করেছি। এই চ্যাপ্টারটা আমরা অলরেডি 9টা ক্লাস আমরা করে এসেছি বা কমপ্লিট করেছি। আজকে তোমাদের এই অধ্যায় থেকে 10th ক্লাস বা 10ম ক্লাস। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের যে ক্লাসগুলো আমি করিয়ে এসেছি এতদিনে, যে 9টা ক্লাস আমরা কমপ্লিট করেছি, সেই ক্লাসগুলো থেকে যদি তোমাদের কোথাও কোনো বোঝার সমস্যা হয় বা কোথাও যদি কোনো বুঝতে আবার চাও কোনো টপিক, তাহলে সেটা কিন্তু শুরুতে আমাকে বলো। সেই সমস্ত জিনিসগুলো আমি সলভ করে বা সমাধান করে তবেই কিন্তু আজকের ক্লাস প্রতিদিনের মতো শুরু করব। প্রত্যেকটা ক্লাস, নতুন ক্লাস শুরু করার আগে কিন্তু আমি এটা করে থাকি। আগের যে ক্লাসগুলো করে কমপ্লিট করে এসেছি সেই ক্লাসগুলো থেকে সমস্যাগুলো আগে সবার প্রথমে আমার দায়িত্ব সেগুলো থেকে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে সেগুলো সলভ করা, নইলে পরে পরে গিয়ে সেটা অসুবিধে হয়ে দাঁড়ায়। সেজন্য তোমরা খুব তাড়াতাড়ি বলো যে কারোর কোনো সমস্যা রয়েছে কিনা, বা কোনো জিনিস আবার যদি তোমরা বুঝতে চাও যে না স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি আগের ক্লাসে, আমাকে বলে দিন ওই জায়গাটা, তাহলে আমি কিন্তু আবার সেই টপিকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাকে বলো কোথাও কোনো অসুবিধে আছে কিনা। বাহ, তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, যে আমরা প্রাণীজ খাদ্য বা প্রাণী থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি। আবার যেমন উদ্ভিদ থেকেও আমরা বিভিন্ন ধরনের, যেমন উদ্ভিদজাত খাদ্য পাচ্ছিলাম, তেমনি আমরা প্রাণী থেকেও কিন্তু বিভিন্ন প্রকারের খাদ্য পেয়ে থাকি। সেই প্রাণীজ খাদ্যগুলো এবং সেই খাদ্যগুলো পাওয়ার জন্য কি করতে হয়, আমাদের চাষ করতে হয়। যেমন আমরা যদি আম খেতে চাই, তাহলে উদ্ভিদের আম গাছের আমাদের কি করতে হবে, বেশি বেশি আম খেতে গেলে, বা আমি যদি আম বাজারে বিক্রি করতে চাই, আমি একটা চাষি, আমি যদি বাজারে আম বিক্রি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেই আম গাছের চাষ করতে হবে। অনেকগুলো আম গাছের চারা রোপণ করে সেগুলো কি করতে হবে, বাণিজ্যিকভাবে চাষ করতে হবে, কি তাই তো? তাহলে আমরা সেটা উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, যে না এরকম প্রাণীদের ক্ষেত্রেও প্রাণীরা আবার অনেক রকমের খাদ্য উৎপন্ন করতে পারে, এবং সেগুলো কিন্তু আবার চাষের মাধ্যমে সেই সেই প্রাণীগুলোকে চাষের মাধ্যমে আমরা কিন্তু অধিক পরিমাণে খাদ্য পেতে পারি, বা বাণিজ্যিকভাবে সেই প্রাণীগুলোকে আমরা চাষ করতে পারি। তো এইরকম একটা প্রাণী আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, যেটা হলো কি মৌমাছি বা বি। মৌমাছি আমরা কত প্রকারের হয় দেখেছিলাম বা পড়েছিলাম, এবং মৌমাছি আমরা কিভাবে মৌমাছির কি তৈরি করছে সেটা, এবং যে খাদ্যটা তৈরি করছে মৌমাছির দ্বারা সেটা মধ্যে কি কি পুষ্টিগুণ আছে, এগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, দেখি তোমরা লাস্ট ক্লাসে কতটা পড়াশুনো করেছো। আচ্ছা আমাকে বলো তো, মৌমাছি সাধারণত কত প্রকারের হয়, বা আমরা যেমন বলেছিলাম না, মানুষ যেমন আমরা একটা সমাজে বসবাস করি, তেমনি কিন্তু মৌমাছিরাও কি সমাজবদ্ধ জীব। মৌমাছিদেরও একটা সমাজ রয়েছে, এবং সেই মৌমাছিদের সমাজে কত প্রকারের মৌমাছি দেখতে পাই আমরা, বলো তো? বাহ, আনসার পেয়েছি। দেখি আর কয়েকজন আনসার দিক। বাহ, ভেরি গুড।
তাহলে কত প্রকারের? না 3 ধরনের। কি কি থাকে? না একটা থাকে স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছি, আর পুরুষ মৌমাছি, আর তৃতীয় হলো শ্রমিক মৌমাছি। আচ্ছা বলো তো, এই 3 ধরনের মৌমাছিদের কাজ কি? প্রত্যেকটা মৌমাছির কিন্তু আলাদা আলাদা কাজ থাকে। বাহ, ভেরি গুড। তাহলে রানী মৌমাছির কাজ কি? না ডিম পাড়া। আর পুরুষ মৌমাছির কাজ কি? না রানী মৌমাছির সাথে প্রজননে লিপ্ত হওয়া এবং বংশবিস্তারে সাহায্য করা। এছাড়া আর যাবতীয় কাজ কিন্তু কারা করে? না শ্রমিক মৌমাছি। মধু তৈরি করা, মোম মোম দিয়ে মৌচাক তৈরি করা, সেই মৌচাকটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু শ্রমিক মৌমাছিরা করে। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আচ্ছা বলো তো, মৌমাছিরা যে মধু তৈরি করে, সেই মধু থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পাই? বাহ, ভেরি গুড। তাহলে আমরা এই মধু থেকে কিন্তু অনেক পুষ্টি উপাদান পেয়ে থাকি। সেগুলো কেমন বা কি কি? না আমরা শর্করা জাতীয় গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো পেয়ে থাকি। এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অধিক পুষ্টিকর। আর তাছাড়া কি পেয়ে থাকি? না অ্যামাইনো অ্যাসিড, তারপর বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেগুলো কিনা হলো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এছাড়াও ভিটামিন পেয়ে থাকি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো কিন্তু আমরা পেয়ে থাকি মধু থেকে। তাহলে মধু কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট একটা পুষ্টিকর খাদ্য। আচ্ছা, এবার আজকে আমরা নতুন ক্লাসটা শুরু করব। দেখো, আমরা যতটুকু পড়ে এসেছিলাম তারপর দিয়ে আমরা আজ পড়ব। আমরা পড়েছিলাম মৌমাছির এই মধুর পুষ্টিগুণ অবধি পড়েছিলাম। এরপরে আমরা দেখব মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে। তাহলে দেখো, এবারে আমরা দেখে নিই যে মৌমাছিরা কিভাবে ছোট থেকে বড় হয়ে ওঠে। মৌমাছিদের জীবনে 4টে দশা দেখা যায়। তাহলে মৌমাছি যেমন মৌমাছিরা কি করে? ডিম পাড়ে, সেই ডিম ফুটে উঠে বাচ্চার জন্ম দেয়। তেমনি মানুষেরাও প্রথমে কি থাকে? না বেবি থাকে বা শিশু থাকে। শিশু থেকে সেই আস্তে আস্তে শৈশবে পা দেয়। শৈশব থেকে তারপর যৌবনকাল আসে, যৌবনকাল থেকে তারপর বা কিশোরে পরিণত হয়। সেই কিশোর থেকে তারপরে কি হয়? যৌবনকালে পা দেয়, তারপরে বয়স্ক হয়। এটা একটা মানুষের যেমন এরকম জীবনের দশা থাকে বা ছোট থেকে বড় হয়ে ওঠার বিভিন্ন ধাপ বা দশা দেখা যায়, ঠিক তেমনই মৌমাছিদের ক্ষেত্রেও কিন্তু এরকমই দশা দেখা যায়। প্রথমে কি থাকে? না ডিম থাকে। সেই ডিম ফুটে কি বার হয়? লার্ভা বার হয়। হুম, এই লার্ভা হলো একটা ছোট্ট শিশুও বলতে পারো, ছোট শিশু বা ছোট বাচ্চা। সেই লার্ভা যখন আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটাকে আমরা কি নাম দিই বা সেই দশাকে আমরা কি বলি? পিউপা। আর যখন একটা মৌমাছি পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়, তখন সেই দশাটা হলো পূর্ণাঙ্গ দশা বা পূর্ণাঙ্গ মৌমাছি আমরা তখন বলতে পারি। তাহলে কটা দশা দেখা যায় মৌমাছিদের জীবনে? না মৌমাছিদের জীবনে 4টি দশা দেখা যায়। সেগুলো কি কি? ডিম, তারপরে হয় লার্ভা, তারপরের দশা আসে পিউপা, এবং তারপরে আসে পূর্ণাঙ্গ। তাহলে এই দশাগুলো কিন্তু মুখস্থ করবে সবাই। দেখো, রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়। তাহলে আমরা আমরা জেনে এসেছিলাম না অলরেডি, পুরুষ মৌমাছির কাজ হলো রানী মৌমাছির সাথে প্রজনন ঘটানো, এবং তার ফলে কি হয়? মৌমাছির বংশবিস্তার হয়, বা রানী মৌমাছি কিন্তু ডিম পাড়ে বা ডিম দেয়। তার ফলে কি হয়? অধিক মৌমাছি সেই ডিম থেকে লার্ভা বের হয়। সেই লার্ভা থেকে হয় কি? পিউপা। আর পিউপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। তাহলে কিভাবে মৌমাছিটা বেড়ে উঠছে এবং কিভাবে মৌমাছিদের বংশবিস্তার ঘটছে বুঝতে পেরেছো? দেখো, 4টে দশা দেখতে পাওয়া যায়। ডিম,
তারপর লার্ভা, তারপরে দশা হলো পিউপা, এবং তারপরে দশা হলো কি না পূর্ণাঙ্গ দশা। তাহলে প্রথমে তাহলে রানী মৌমাছি কি পারছে? ডিম পারছে। সেই ডিম থেকে লার্ভা তৈরি হচ্ছে। লার্ভা পরে গিয়ে কি হচ্ছে না পিউপা পরিণত হচ্ছে, এবং সেই পিউপারা পরিণত হয়ে পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। তাহলে বুঝতে পারলে এটুকু আশা করি। দেখো মৌমাছিদের রকমভেদ, কত রকমের মৌমাছি আছে দেখো, বিভিন্ন রকমের কিন্তু মৌমাছি রয়েছে। এখানে আমরা দেখো 4 রকমের মৌমাছির কথা উল্লেখ করেছি। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের মৌমাছির জাত দেখা যায়। আমরা প্রধানত 4টে রকমের মৌমাছির উল্লেখ করলাম। দেখো ইউরোপীয় মৌমাছি, পাহাড়ি মৌমাছি, ভারতীয় মৌমাছি আর ছোট মৌমাছি। ইউরোপীয় মৌমাছি দেখতে দেখো একটু অন্যরকম হয়। আর পাহাড়ি মৌমাছি দেখতে আবার একটু আলাদা, বা তাদের গঠন একটু আলাদা। আর ভারতীয় মৌমাছি তো আমরা সবাই দেখেছি, কম বেশি সবাই। আর ছোট মৌমাছি হচ্ছে এক ধরনের মৌমাছি আছে একদম ছোট্ট ছোট্ট দেখতে, সেগুলোকে আমরা ছোট মৌমাছি বলছি। এত প্রকারের আমরা কিন্তু মৌমাছি দেখতে পাই। এছাড়াও কিন্তু আরো অনেক রকমের মৌমাছি পরিবেশে থাকে। দেখো এরপরে আমরা আসি কিভাবে তাহলে মৌমাছি পালন করা হয়। বুঝতে পারলে তাহলে কিভাবে আমরা মৌমাছি পালন করছি। দেখো বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প। তোমরা দেখেছো কিনা, দেখেছো বা হয়তো শুনেওছো, আমাদের সুন্দরবন জঙ্গল, আমরা তো সুন্দরবনের বাসিন্দা, তো সবাই নাও হতে পারো, শুনবে বা দেখে থাকবে সুন্দরবনে অনেক পরিমাণে বা অনেক হিউজ এরিয়া জুড়ে জঙ্গল রয়েছে না? সেই জঙ্গলে কিন্তু প্রচুর মৌমাছি মৌচাক করে। যেখানে গাছ রয়েছে, যেখানে মানুষের যাতায়াত কম থাকবে, সেখানে তো অনেক পশু পাখি থাকে, সাথে এই মৌমাছিও মৌচাক করে এবং মধু তৈরি করে। এবার দেখবে যেহেতু জঙ্গলে অনেক সেই যে জঙ্গলের যে মৌমাছিগুলো মৌচাক তৈরি করবে তাদেরকে আমরা কি বলবো? বুনো মৌমাছি। কারণ তারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং মৌচাক তৈরি করে নিজেদের চাহিদা মেটাতে বা নিজেদের জীবন চালানোর জন্য। তাহলে দেখবে এই জঙ্গলে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমাণে মৌচাক তৈরি হয়, এবং আমরা মানুষেরা সেই মৌচাক কিন্তু কাটতে যাই কিসের জন্য? না মধু সংগ্রহের জন্য। অনেক সময় তোমরা খবরের কাগজে নিউজ পড়বে যে অমুক মানুষ সুন্দরবনের অমুক মানুষ তিনি সুন্দরবনের মধ্যে জঙ্গলে মধু কাটতে গিয়ে মারা গিয়েছেন। কার হাতে? না বাঘের আক্রমণে। কারণ বন্য জঙ্গলে বিভিন্ন বন্য জন্তু জানোয়ার থাকে, তার মধ্যে বাঘ আছে, আরো অনেক কিছু আছে। বাঘ কি না মানুষ খেকো, তো এরকম শুনে থাকবে যে মধু কাটতে গিয়ে কেউ না কেউ মারা যায়, কারণ অনেকটা ঝুঁকির কাজ। কারণ বনে গিয়ে মধু কাটার কাজটা কিন্তু অনেক ঝুঁকি। এবার দেখো যে জন্য আমি বলছি, উদাহরণটা দিচ্ছি। এইবার বন্য জঙ্গলে গিয়ে যখন তুমি মধু কাটতে যাও, কেউ যদি যায়, তখন সেই একটা একটা মৌচাকে দেখবে খুব বেশি পরিমাণে মধু থাকে না। খুব বড় মৌচাক হলে সেখানে 3 কেজি থেকে 4 কেজি মধু পাওয়া যায় একটা মৌচাকে। এরকম কিন্তু অনেকগুলো মৌচাক খোঁজ করার পরে সেখানে মধু কাটলে তাও দেখা যায় যে না 10 কেজি, বা আমি ধরছি ম্যাক্সিমাম 10 থেকে 15 কেজি মধু সে নিয়ে আসতে পারে একবারে। তাহলে সেটা পরিমাণে কিন্তু খুব বেশি নয়, পরিমাণে কিন্তু খুবই অল্প। তাই সেটাই বলছে দেখো বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ কিন্তু খুবই অল্প হয়। হুম আর সেটা নিয়মিত পাওয়াও যায় না, যে সবসময় যে সেই বন জঙ্গলে যে সবসময় তুমি মৌচাক পাবে, হ্যাঁ, বা তোমার বাড়ির আশেপাশে যে সবসময় সারা বছর ধরে নিশ্চয়ই মৌমাছি মৌচাক বাঁধে না। একটা নির্দিষ্ট সময়ে সিজনে আসলে মৌচাক মৌমাছি কি করে, সে যদি এসে মৌচাক বানায় তো ভালো, না হলে কিন্তু তুমি
মৌচাক দেখতে পাও না, তার ফলে কি মধু সংগ্রহ করতে পারো না। এবার দেখো সেটাই বলছে, নিয়মিত কিন্তু এইভাবে তুমি পাওয়া যাবে না মধু। আর ওই মধুর গুণাগুণও নিয়ন্ত্রণ করা যায় না। খোঁজ নিয়ে দেখবে সব মধুর স্বাদ কিন্তু সমান হয় না। কিছু কিছু ফুল আছে, যেমন খলিশা ফুল বলে একটা ফুল আছে, যেগুলো যে সময়ে ওই ফুলগুলো হয়, শুনেছি ওই ফুলগুলোর কিন্তু যখন ওই ফুলগুলো থেকে মৌমাছি মধু সংগ্রহ করে মধু তৈরি করে, সেই মধুর টেস্ট নাকি অনেক বেশি হয় এবং সেই মধুটা দেখতে একটু সাদা, তুলনায় সাদা দেখতে হয়। অ্যাকচুয়ালি মধু দেখতে কেমন হয়, একটু গাঢ় এবং হলুদ কালারের দেখতে হয় বা অরেঞ্জ কালারের দেখতে হয়। কিন্তু ওই ধরনের মধুগুলো যে খলিশা ফুল বলা হয়, সেই ফুলের মধু যখন কোনো মৌমাছি নিয়ে মধু তৈরি করে মৌচাকে গিয়ে, সেই মধুর স্বাদ নাকি অনেকটা ভালো হয়। সুতরাং তুমি বন্য উপায়ে যখন মধু সংগ্রহ করবে, তখন কিন্তু সেই মধুর গুণাগুণ সবসময় কিন্তু যে ভালোই হবে তা কিন্তু নয়। তার গুণাগুণ ভ্যারি করে, বা তার গুণাগুণ কিন্তু কখনো ভালো থাকে, কখনো কিংবা খুব একটা ভালো থাকে না। তাই বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। সেই জন্য কি বলা হচ্ছে, সবসময় যদি আমরা ভালো মানের এবং ভালো গুণাগুণ সম্পন্ন মধু পেতে চাই, বা সারা বছর ধরে বা সারা বছরের সময়টা ধরে পেতে চাই, বা সবসময় পেতে চাই, তাহলে কি করতে হবে না, বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়। এটাই মৌমাছি পালন বা মৌচাষ। তাহলে আমরা মৌমাছি পালন বা মৌচাষ কেন করব? যে সারা বছর বা সব সময় ধরে কিন্তু মৌমাছি বন্য ভাবে আমরা পেয়ে থাকি না। সেটা পেতে গেলে এবং সব সময় ভালো গুণসম্পন্ন বা ভালো গুণসম্পন্ন বা ভালো মানসম্পন্ন মধু পেতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে না, বিজ্ঞানসম্মত কৃত্রিম উপায়ে এই মৌমাছি প্রতিপালন করতে হবে, যাকে আমরা কি বলছি, মৌমাছি পালন বা মৌচাষ। তাহলে বুঝতে পারলে মৌমাছি পালন বা মৌচাষ কাকে বলছি এবং কেন মৌমাছি পালন বা মৌচাষ করা হচ্ছে। দেখো, মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয়, সেটাই হলো মধুমক্ষিশালা বা এপিয়ারি। আমরা মৌমাছি পালন বা মৌমাছিকে বৈজ্ঞানিক সম্মত বা কৃত্রিমভাবে থাকার জায়গা ব্যবহার, যে থাকার জায়গাটা ব্যবহার করা হয়, আমরা যখন কৃত্রিমভাবে মৌমাছি পালন করতে চাই, তখন মৌমাছিগুলোকে তো একটা থাকার জায়গা করতে হয়, যেখানে তারা থাকবে এবং মধু তৈরি করবে। তারপরে গিয়ে আমরা মধু পাবো সেখান দিয়ে। তো সেই থাকার জায়গাটাকে কিন্তু বলা হয় মধুমক্ষিশালা বা এপিয়ারি। তাহলে ভালো করে এটা মুখস্থ করবে যে কৃত্রিম উপায়ে মৌমাছিদের যে থাকার জায়গা, সেটাকে তাহলে কি বলা হচ্ছে না, মধুমক্ষিশালা বা এপিয়ারি। ঠিক আছে। দেখো, ভারতে মৌমাছি পালনের জন্য দু ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে ভারতে মৌমাছি পালনের জন্য কত রকম পদ্ধতি ব্যবহার করা হয় না, দু ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলো কি কি? দেশীয় পদ্ধতি আর আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে আমরা এতদূর অবধি কি দেখলাম, যে মৌচাষ বা মৌমাছি পালন কি, এবং সেটার মৌমাছি পালন বা মৌচাষের উদ্দেশ্য কি, এবং মৌমাছি যে কৃত্রিম উপায়ে যখন মৌমাছি আমরা পালন করতে চাই, সেই সময় মৌমাছিগুলোকে যে থাকার জায়গা ব্যবহার করা হয় মৌমাছিগুলোকে রাখার জন্য, সেটাকে আমরা কি বলছি না, মধুমক্ষিশালা বা এপিয়ারি। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো, ভারতে মৌমাছি পালনের জন্য কিন্তু আবার দু ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলো কি কি? একটা হলো দেশীয় পদ্ধতি, আর একটা হলো আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে এতদূর অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। কারোর কোথাও ডাউট থাকলে আমাকে কিন্তু অবশ্যই থামিয়ে বলবে যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারিনি। তাহলে সবাই বুঝতে পেরেছো?
চলো, ভেরি গুড। এরপরে দেখো দেশীয় পদ্ধতি। তাহলে আমরা যে দুটো পদ্ধতির কথা আমরা জানলাম, তার মধ্যে দেখো প্রথমে কি না দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে কিভাবে পালন করা হয়? নাম্বার ওয়ান, এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। তাহলে দেশীয় পদ্ধতিতে কি করা হয় না? এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। প্রাকৃতিকভাবে গাছের ডাল, খড়ের দেয়াল বা কার্নিশ প্রভৃতি জায়গায় তৈরি হওয়া মৌচাক খুঁজে বার করা হয়। তাহলে দেশীয় পদ্ধতিতে কি করা হয়? প্রতিপালন করা হয় না বা কৃত্রিমভাবে প্রতিপালন করা হয় না। এক্ষেত্রে কি করা হয়? প্রাকৃতিকভাবে যে গাছের ডালে মাঝে মধ্যে যে মৌচাক হয়, বা তোমাদের ঘরের দেয়ালে কখনো হতে পারে মৌচাক, বা কার্নিশে, বা উম, অন্য কোথাও, বাড়ির অন্য কোথাও মৌচাক যদি হয়, সেই সব মৌচাকগুলো কি হয় না খুঁজে বার করা হয়। দেখো সেকেন্ড নাম্বারে, অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়। মৌমাছিরা স্বেচ্ছায় এসব জায়গায় এসে চাক তৈরি করতে পারে। দেখবে, মাঝে মধ্যে খেয়াল করবে মৌমাছিরা আকাশে সারিবদ্ধভাবে উড়ে চলেছে। তাহলে ওটা হচ্ছে ওদের চলার পথ। ওরা এক জায়গা দিয়ে আর এক জায়গায় হয় মধু সংগ্রহ করতে যাচ্ছে, না হলে নিজেদের জায়গা পরিবর্তন করছে। এই রকম জায়গায় যদি সেই মৌমাছিদের চলাচলের জায়গায় যদি কোনো ফাঁকা কাঠের গুঁড়ি, যেগুলো তাদের বাসা তৈরি করার পক্ষে উপযুক্ত, সেই রকম ফাঁকা কাঠের গুঁড়ি, কাঠের বাক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়। সেই জায়গায় রেখে দিলে কি হয় না, মৌমাছিরা স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় সেই সব জায়গায় এসে বাসা তৈরি করতে পারে বা চাক তৈরি করতে পারে। দেখো, পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে প্রথমে কি করা হচ্ছে? কাঠের পুড়িয়া বা কাঠের বাক্স দিয়ে তাদেরকে সেই সব জায়গায় চাক তৈরি করার জন্য আকৃষ্ট করা হচ্ছে। তারপর যখন সেখানে মৌমাছিগুলো চাক তৈরি করে মধু তৈরি করছে, তখন কি করা হয় না, আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়। তার ফলে কি হয়, মৌমাছিরা কিন্তু ধোঁয়া দেখলে আর চাকে বসে থাকে না, সবাই চাক ছেড়ে, বা ধোঁয়া বা আগুন বা জল এইগুলো দিলে মৌমাছিরা কিন্তু সেই চাক ছেড়ে পালিয়ে যায়। সেই চাকে আর বসে থাকতে পারে না। ধোঁয়া দিলে তাদের মাথা ঘুরে যায় বা তাদের চোখ অন্ধ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় অনেক খানিকটা। তোমরা মৌচাক কাটা কেউ দেখেছো কিনা, দেখলে বুঝতে পারবে সবসময় মৌচাক কাটার আগে অবশ্যই আগুন জ্বালিয়ে একটা ধোঁয়ার ব্যবস্থা করে নেওয়া হয়, না হলে কিন্তু মৌমাছিরা কামড়ে দেবে। সেই জন্য প্রথমে ধোঁয়া দিয়ে তাদেরকে, তাদের মাথাটাকে একদম পাগল করে দেওয়া হয়, বা তারা চোখে দেখতে পায় না। এর ফলে কি হয়, মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো বা মারাও যায়। তাহলে আর কখনো এই আগুন বা ধোঁয়ার সংস্পর্শে মৌমাছিরা মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে কি করা হয় না, মধু বের করে নেওয়া হয়। এটা কি? এটা হলো দেশীয় পদ্ধতি। হ্যাঁ, এটা কোনো কৃত্রিমভাবে কিন্তু কোনো মৌচাকের পালন হচ্ছে না বা কিছুই করা হচ্ছে না। এগুলো কি কি না, এগুলো হলো এক ধরনের সব দেশীয় পদ্ধতি। এরপরে আমরা কি দেখবো না, আধুনিক পদ্ধতি। কি কি আধুনিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমরা মৌচাক পালন করতে ব্যবহার করি। দেখো, এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। তাহলে এই পদ্ধতিতে কি করা হয়, সর্বপ্রথম প্রাকৃতিক মৌচাক যে মৌমাছিরা যে প্রাকৃতিক মৌচাক তৈরি করে, একদম সেই হুবহু প্রাকৃতিক মৌচাকের মতো কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর। তার স্বাভাবিকভাবে বা প্রকৃতিতে প্রাকৃতিকভাবে যখন মৌমাছিরা মৌচাক তৈরি করে, সেই মৌচাকের নিচের দিকে তাহলে কি থাকে না, সেই মৌমাছিদের সন্তান পালনের ঘর থাকে। তার উপরের দিকে কি থাকে না, মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিম চাকেও সেই রকম ব্যবস্থা করা থাকে। তাহলে দেখো, প্রথমেই আমরা কি করা হয় না,
প্রাকৃতিক উপায়ে মৌমাছিরা যেভাবে মৌচাক তৈরি করে, ঠিক সেই মৌচাকের অবলম্বনে কৃত্রিমভাবে মৌচাক তৈরি করা হয়। এবার সেই প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকের নিচে কি থাকে না, সেই মৌমাছিদের সন্তানদের লালন পালন করার ঘর থাকে। আর তার উপরের দিকে কি থাকে না, মধু প্রকোষ্ঠ, যেখানে মধু ভরা থাকে। এই ঠিক সেই রকমই এই কৃত্রিম চাকেও একই ব্যবস্থা করা হয়। তাহলে একদম বুঝতে পারলে প্রাকৃতিক উপায়ে মৌচাকটা ঠিক যেমন হয়, কৃত্রিম উপায়ে কিন্তু ঠিক মৌচাকের গঠনও তেমনটাই হয়। এরপর দেখো, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরো অনেক মৌমাছি এই মৌচাকে এসে জড়ো হয়েছে। তাহলে দেখো, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যেই দেখা যায় আরো অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। দেখো, মৌমাছিরা কিন্তু রানী মৌমাছির প্রতি সমস্ত মৌমাছিরা কিন্তু আকৃষ্ট থাকে। তাই যখন একটা চাকে রানী মৌমাছিকে এনে রাখা হয়, তখন কিন্তু বাইরের অনেক মৌমাছি কিন্তু আকৃষ্ট হয়ে সেই মৌচাকে এসে জড়ো হয়। এরপর দেখো, নাম্বার 3, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। তাহলে দেখো, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। এটা খুবই স্বাভাবিক, কারণ রানী মৌমাছির কাজ হলো প্রজননের মাধ্যমে ডিম পাড়া। সেই জন্যে খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছি কি করে, মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি করে ডিম পেড়ে। দেখো, আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, কুমড়ো, পেঁয়াজ, মটর প্রভৃতি নানান রকম গাছ থেকে মৌমাছিরা কি করে, মধু সংগ্রহ করে বা মকরন্দ সংগ্রহ করে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষী শালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। দেখো, যখন আমরা অনেকটা পরিমাণে মৌমাছি যখন আমরা চাষ করি, তখন কিন্তু মৌমাছি অনেকটা পরিমাণে আমরা পালন করে থাকি। তাহলে সেই অত্যাধিক মৌমাছি যখন মধু সংগ্রহের প্রয়োজন হয়, মধুটা তারা কিভাবে তৈরি করে, কোনো গাছের পরাগ রেণু বা মকরন্দ সংগ্রহ করে তবেই সেখান দিয়ে কি করে, মধু তৈরি করে। তাহলে সেক্ষেত্রে তাদের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের গাছ। সেই গাছগুলো কি কি? আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, কুমড়ো, পেঁয়াজ, মটর প্রভৃতি নানান রকম গাছ থেকে কিন্তু মৌমাছিরা কি করে, মকরন্দ সংগ্রহ করে। সেই জন্য তাহলে এই গাছগুলো, তাহলে যেখানে আমরা মৌমাছি লালন পালন করছি তার আশেপাশে তাহলে আমাদের এই গাছগুলোর প্রয়োজন, যেখান থেকে তারা কি করবে না, মকরন্দ সংগ্রহ করবে। সেই জন্য এই গাছগুলো কিন্তু যেখানে মৌমাছি পালন করা হয় সেই মধুমক্ষী শালার কাছাকাছি এইসব গাছগুলো থাকা দরকার। দেখো, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে কি বলছে, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। যখন মৌচাকে মধু পরিপূর্ণ হয়ে যায় বা মৌমাছি মধু পরিপূর্ণ করে তোলে মৌচাকে, সেই সময় আমাদের কি হয় না, মধু সংগ্রহের সময় চলে আসে। সেই মধু সংগ্রহ করার জন্য আবার দেখো বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। মধু বার করে নেওয়ার জন্য একটা মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে আমরা মৌমাছি কিভাবে প্রতিপালন করছি তার যে দুটো পদ্ধতি, দেশীয় পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি, এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো যে না স্যার, এখানে আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। চলো, বাহ, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো আশা করি। দেখো, আমরা এবার পড়লাম কি না, মৌমাছি নিয়ে পড়লাম, যেটা একটা কি প্রাণীজ খাদ্য, এবং সেই মৌমাছি
চাষের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে পড়লাম। এবারে আমরা পড়ব মাছ চাষ সম্পর্কে বা মাছের সম্পর্কে। মাছ হলো এক ধরনের প্রাণীজ খাদ্য। দেখো, মাছ চাষ বা ফিশারিজ, মাছ চাষকে আমরা কি বলি? ফিশারিজে মাছ চাষ হয় না? কথাটা খুব ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। মাছ ছাড়াও চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ ইত্যাদি প্রাণীদের চাষও মাছ চাষের মধ্যেই পড়ে। আমরা কেবল মাছের চাষ বা পিসিকালচার, মাছের চাষকে আমরা পিসিকালচার বলে থাকি। মাছের চাষ নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাছের চাষের মধ্যে কিন্তু চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাঙ ইত্যাদির চাষও কিন্তু এই মাছ চাষের মধ্যেই পড়ে থাকে। কিন্তু এখানে আমরা কেবলমাত্র মাছের চাষ বা পিসিকালচার নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মাছ চাষের প্রকারভেদ। তাহলে মাছ চাষের কত রকম প্রকার রয়েছে দেখো। মাছ উৎপাদনের ব্যবস্থাপনা অনুযায়ী মাছ চাষকে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে কি বলছে? মাছ উৎপাদনের বা মাছ তৈরির ব্যবস্থাপনা, মাছ তৈরি করার জন্য বা উৎপাদনের জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেই অনুযায়ী আবার মাছ চাষকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো সংগ্রহ ভিত্তিক এবং দ্বিতীয় হলো পালন ভিত্তিক। সংগ্রহ ভিত্তিক বা ক্যাপচার এই পদ্ধতিটা কি না, নদ নদী ও বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব হয় না। তাহলে নদ নদী ও বিশাল জলাশয় যেহেতু অনেকটা বড় জায়গা, সেই জন্য এই সমস্ত জায়গায় মাছ চাষ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ একটা নদী তো হিউজ হিউজ একটা জায়গা বা অনেকটা বড় একটা জায়গা, সেখানে তুমি মাছ চাষ করতে পারবে না। কারণ মাছ চাষ করতে গেলে তার প্রয়োজনীয় পরিবেশ দরকার, তার জলের উর্বরতা দরকার, অনেক কিছু দরকার থাকে। একটা যখন অধিক বড় জায়গাতে যখন চাষ করবে তার জন্য কিন্তু সেই অধিক পরিমাণে মাছেরও দরকার। সেই অধিক পরিমাণে মাছের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দরকার। সেগুলো ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু জায়গা অনেকটা বড়। সেই জন্য দেখো, এই সংগ্রহ ভিত্তিক মাছ চাষের প্রকার কেমন? নদ নদী ও বিশাল জলাশয়ে মাছ পালন করা সম্ভব হয় না, তাই নদ নদী ও বিশাল জলাশয়গুলোতে কেবল মাছ ধরা হয়। তাই এটাকে কি বলছে? ক্যাপচার বা সংগ্রহ ভিত্তিক পদ্ধতি। তাহলে আমরা দেখি না, নদী দিয়ে আমরা মাছ ধরি না? খাল, বিল, নদী, জলাশয়, এখান দিয়ে আমরা কি করি? মাছ ধরি। মাছ কিন্তু চাষ করা সম্ভব হয়ে ওঠে না এই জায়গাগুলো যেহেতু অনেক বড়। দেখো, পালন ভিত্তিক বা কালচার। কোথায় আমরা মাছ পালন করি? না, পুকুর, খাল, বিল, ডোবা, ভেড়ি প্রভৃতি জলাশয়ে মাছের চারা ছাড়া হয়। যেহেতু পুকুর, খাল, বিল, ডোবা, ভেড়ি এগুলো একটা নির্দিষ্ট এরিয়া বা কিছু জায়গা জুড়ে হয়, খুব বড়ও নয় বা বিশাল জলাশয় বা নদ নদীর মতো অতটা জায়গা জুড়ে নয়। সেই জন্য এই সমস্ত জলাশয়ে কি করা হয়? না, মাছের চারা ছাড়া হয় বা ছোট ছোট মাছ ছাড়া হয়। নিয়মিত সার প্রয়োগ, খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়। তাহলে দেখো, কোথায় তাহলে আমরা মাছের পালনটা করছি? তাহলে সেটা হলো পুকুর, খাল, বিল, ডোবা, ভেড়ি প্রভৃতি ছোট ছোট জলাশয়। সেখানে আমরা কি করছি? না, প্রথমে মাছের চারা ছাড়া। মাছের চারা মানে ছোট্ট ছোট্ট মাছ বা যেগুলো একদম ছোট মাছ, যারা বড় হয়নি, সেই রকম চারা মাছ প্রথমে ছাড়া হয়। তারপরে সেই মাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে এবং বাজারজাত হয়ে উঠবে, ততদিন অবধি কি করতে হয়? তাদের যত্ন নিতে হয়। সেগুলো কিসের মাধ্যমে নিই আমরা? না, নিয়মিত সার প্রয়োগ, তাদের খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিচর্যা। আরো বিভিন্ন ধরনের পরিচর্যা থাকে, সেই পরিচর্যাগুলো নেওয়ার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়। তাহলে বুঝতে পারলে মাছ চাষের যে দু প্রকার স্টেপ রয়েছে সেগুলো কি কি? না, সংগ্রহ ভিত্তিক বা ক্যাপচার, মাছ ধরা হয় কোথা দিয়ে? না, নদ নদী ও বিশাল জলাশয় দিয়ে।
আর পালন করা হয় কোথায়? পুকুর, খাল, বিল, ডোবা, ভেড়ি ইত্যাদিতে। দেখবে কোথাও কোথাও নদীতে খেয়াল করে দেখবে যারা মাছ ধরে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছের চারা ধরে, ছোট ছোট পার্শে মাছের চারা ধরে, সেগুলো তাহলে ধরে কোথা দিয়ে? নদীর থেকে, এবং চাষ করা হয় কোথায়? পুকুর, খাল, বিল, ডোবা বা ভেড়িতে সেগুলো এনে রেখে সেখানে তাদের যত্ন করে বা তাদের খাদ্য সরবরাহ করে, রোগ নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন ধরনের পরিচর্যার মাধ্যমে সেই মাছগুলির উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করা হয়। তাহলে বুঝতে পারলে? এবার দেখো মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মাছ উৎপাদনের ক্ষেত্র বা জায়গা অনুযায়ী। তাহলে মাছ উৎপাদনের জায়গা অনুযায়ী মাছ চাষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? না, অন্তর্দেশীয় ও সামুদ্রিক। অন্তর্দেশীয় বা ইনল্যান্ড এবং সামুদ্রিক। দেখো অন্তর্দেশীয় কে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হলো স্বাদু বা মিঠে জলের মাছ, আর একটা হলো অল্প লবণাক্ত জল বা ব্র্যাকিশ ওয়াটার। স্বাদু বা মিঠে জল হচ্ছে পুকুরের জলগুলো হচ্ছে স্বাদু জল বা মিঠে জল, আর অল্প লবণাক্ত জল হচ্ছে নদীর জল হলো লবণাক্ত জল। আর সামুদ্রিক উম, সামুদ্রিক পদ্ধতি থেকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেটা হলো উপকূলীয় বা কোস্টাল এরিয়াতে বা সমুদ্রের কাছাকাছি জায়গায় যে মাছ চাষ করা হয়, আর গভীর সমুদ্রে বা ডিপ সি, একদম গভীর সমুদ্রে যে মাছ চাষ করা হয়। তাহলে বুঝতে পারলে? এতদূর অবধি কারো কোথাও যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই বলো। চলো, ভেরি গুড। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে আমাদের এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।